Hello students, welcome to this classroom teaching. First of all, I would like to extend my sincere thanks to the Honorable District Magistrate of Bankura, Honorable DPO, and those who are associated with it for brainchilding such an innovative, such a novel and educative program for the greater interest of the students across our district. So, my dear students, today I am going to teach you preposition. Very tricky, very confusing. Preposition is a very important part of English grammar. So, watch my teaching thoroughly. Then it will help you definitely to make a clear concept on preposition. So, my students, let us start. First of all, I would tell you the definition of preposition. Preposition ব্যাপারটা কি? Preposition ব্যাপারটা কিছুই নয়. Preposition is a word which shows the relationship between a noun or pronoun and other word of a sentence. একটা সেন্টেন্সের ভিতরে নাউন থাকবে, সেই নাউনের সাথে অন্য ওয়ার্ডের কি সম্পর্ক সেটা দেখানোর জন্য প্রিপোজিশনটি ইউজ হয়। একটা প্রথমে এক্সাম্পল লিখি, যেমন there is a cat on the table. টেবিলের উপর একটা বিড়াল আছে। The cat is sitting on the table. এখানে একটা নাউন, টেবিল ইজ এ নাউন। another নাউন হচ্ছে cat. এখন দেখো এই অন প্রিপোজিশনটা এই দুটো নাউনের ভিতরে সম্পর্কটা স্থাপন করছে। তাহলে অন দিয়ে আমি বুঝতে পারছি টেবিলের কোথায় আছে বিড়ালটা, টেবিলের উপরে আছে না টেবিলের নিচে আছে না টেবিলের পাশে আছে না টেবিলের অনেক উঁচুতে আছে, সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এই ছোট্ট ওয়ার্ডটা খুব ছোট হতে পারে, বাট ইট ইজ টু সিম্পল, ইট ইজ সো ইম্পর্টেন্ট ইন ইংলিশ গ্রামার। তাহলে এই যে ছোট ওয়ার্ডটি একে আমরা বলবো প্রিপোজিশন। আজকে ডেফিনেশন এইগুলো তোমরা একটু নিচের কাছে শিখেছো, আমি আজকে কিন্তু পড়াবো না, আমি একটা খেলার মাধ্যমে শেখাবো, কারণ পড়া ব্যাপারটা খুব বোরিং হয়ে যায়, এখন তোমরা বাড়ির ভিতরে আটকে আছো। সো আমি আজকে একটা ধরে নাও আমরা প্রিপোজিশন উপর একটা দারুণ খেলা করবো, প্রত্যেকটা মডেল ভালো করে লক্ষ্য করলে আমি নিশ্চিত যে দিস ভিডিও উইল হেল্প ইউ টু মেক এ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট অন প্রিপোজিশন। আমি প্রথমে একটু দেখাবো প্রিপোজিশনের সামান। দিস ইজ এ ক্যাট, ইটস এ টয় ক্যাট, এটা একটা খেলনা বিড়াল। নাও লুক এট দ্য পজিশন অফ দ্য ক্যাট। দ্য ক্যাট ইজ on the table. That means the cat is touching the upper surface of the table. টেবিলের উপরে আছে, এটা কিন্তু অন। তাহলে এই যে অন কথাটা বলছি এটা প্রিপোজিশন। এখন আমি যে ক্যাটটাকে নিচে দেখি, so here now we would say the cat is under the table. তাহলে অনটা কি হয়ে গেল, ক্যাটের আন্ডারে হয়ে গেল, তলায় চলে গেল। তাহলে এই যে আমি দেখাচ্ছি টেবিলের উপরে থাকছে তখন অন, যখন নিচে চলে আসছে তখন আন্ডার, এবার উপরে থাকলে অ্যাবাভ হতে পারে, পাশে থাকলে বাই হতে পারে। এই যে ধারণাগুলো এইগুলো তোমাদের ক্লিয়ার করতে শুরু করবে যে এই প্রিপোজিশনটা কাকে বলে। আমরা প্রিপোজিশন সম্পর্কে আরো কিছু ভালো ধারণা দেওয়ার জন্য আই হ্যাভ প্রিপেয়ার্ড এ মডেল আর চার্ট। আমি সেই চার্টটা নিয়ে এবার তোমাদের আমি বলবো, তোমরা একটা একটা করে চার্টটা ভালো করে দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের প্রিপোজিশন সম্বন্ধে হ্যাঁ। লুক এট দ্য ডায়াগ্রাম, হিয়ার ইজ এ পিকচার, দেয়ার ইজ এ কার ইন দ্য সেন্টার। একটা গাড়ি আছে দেখো, এই গাড়িটার দিকে কতগুলো জিনিস কিন্তু সাজানো আছে, যেমন এই গাড়িটার ঠিক উপরে মেঘ আছে, তারপর কতগুলো পাখি উঠছে, এইদিকে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এখানে একটা গরু রয়েছে, তার তলায় একটা বিড়াল রয়েছে, নিচে নদী বইছে। আমি এই কারটাকে সেন্টার রেখে প্রিপোজিশনের ধারণা ক্লিয়ার করতে পারি। যেমন প্রথমেই দেখো মেঘটা একদম এখানে আছে, অনেক উপরে আছে, তো এটাকে আমি বলবো দেয়ার আর সাম ক্লাউডস above the car. above মানে অনেক উঁচুতে, নট ভার্টিক্যালি হায়ার। হায়ার পজিশন রেফার করে, যেখানে খুব উঁচুতে কিছু বোঝায়, মাথার উপরে নয়, তখন আমরা অ্যাবাভটা ইউজ করব। তাহলে কি বলবো না, দেয়ার আর সাম ক্লাউডস অ্যাবাভ দ্য কার, গাড়িটার উপরে মেঘ আছে কিন্তু আকাশে উঁচুতে হায়ার পজিশনে যখন কিছু বোঝায় তখন অ্যাবাভ ইউজ করব। এবার লক্ষ্য করো কিছু পাখি এখানে উঠছে, দেয়ার আর সাম বার্ডস ফ্লাইং ওভার দ্য কার, গাড়িটা ঠিক মাথার উপরে, ভার্টিক্যালি হায়ার, কিছুটা উপরে।
আমরা যখন ঠিক মাথার উপরে বোঝাবো তখন কিন্তু ওভার ইউজ করবো। যেমন ঠিক ভার্টিক্যালি হায়ার দেখো, এই গাড়িটা ঠিক উঁচুতে কতগুলো পাখি উড়ে যাচ্ছে, তা আমি এখানে কিন্তু অ্যাবাভ ইউজ করবো না, এখানে আমি ইউজ করবো দেয়ার আর সাম বার্ডস ফ্লাইং ওভার দ্য কার, ভার্টিক্যালি হায়ার, একদম ভার্টিক্যালি হায়ার। আমাদের ঠিক সোজা মাথার উপর যদি কিছু থাকে তখন ওভার ইউজ হয়। আমি একটা কথা বলি, এ সম্বন্ধে কিছু গ্রামারিয়ানসরা ডিফারেন্ট মতামত থাকতে পারে, অ্যাবাভ এবং ওভার নেই। আমি মোটামুটি যেটা সর্বজন গ্রাহ্য ধারণা সেটা বললাম, যে মাথার উপরে ঠিক থাকলে ওভার, অনেক উঁচুতে থাকলে অ্যাবাভ ইউজ করবো। এরপরে দেখা যাক গাড়িটার ঠিক উপরে একটা, এই ঠিক উপরটাতে লক্ষ্য করে একটা রূপ র্যাক আছে। ওই গাড়ির উপর থাকে, দেখবে গাড়ির মাথার উপর একটা লাগেজ টাগেজ বইবার জন্য রুফ র্যাক থাকে। তাহলে ওটা আমি কি বলবো না, লিখতে হবে দেয়ার ইজ এ রুফ র্যাক অন টপ অফ দ্য কার। এই যে অন টপ টাচ করে আছে, অন টপ অফ দ্য কার, তা দেয়ার ইজ রুফ র্যাক অন টপ অফ দ্য কার। এবার দেখা যাক একটা ছেলে পাশে দাঁড়িয়ে আছে, কি বলবো, আ বয় ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য কার, গাড়ির ঠিক পাশে বা বাই দ্য কার। যখন খুব পাশে দাঁড়াবে, পাশে বোঝাবে, তখন বাই কিংবা বিসাইড ইউজ করবো। দেয়ার ইজ এ বয় বা আ বয় ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য কার। এরপরে দেখা যায় গাড়িটার ঠিক সামনে একটা গরু আছে, গরুটা ঘুমোচ্ছে, কি বলবো আমি ইংলিশে, আ কাউ ইজ স্লিপিং ইন ফ্রন্ট অফ দ্য কার। এই ইন ফ্রন্টটাও একটা কিন্তু প্রিপোজিশনের মধ্যে বসে, তাহলে ইন ফ্রন্ট বলতে সামনে বোঝায়, সম্মুখে বোঝায়, কি বলবো, দেয়ার ইজ এ কাউ ইজ স্লিপিং ইন ফ্রন্ট অফ দ্য কার। এবার দেখা যায় গাড়িটা ঠিক পিছনে একটা মেয়ে রয়েছে, দাঁড়িয়ে আছে, আমি বলবো আ গার্ল ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার। বিহাইন্ড দ্য কার বা বিহাইন্ড দ্য কার মানে গাড়ির ঠিক পিছনে। আ গার্ল ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার মানে গাড়ির ঠিক পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার লক্ষ্য করে একটা পুসি ক্যাট রয়েছে গাড়িটার তলাতে, কি বলবো, আ ক্যাট ইজ লাইং আন্ডার দ্য কার, গাড়িটা ঠিক নিচে। মনে রাখবে আন্ডারটা ঠিক নিচে বোঝায়, কিন্তু অনেকটা নিচে বোঝাবে কিন্তু বিলো বোঝায়। আন্ডার ঠিক ভার্টিক্যালি, এবং যখন ওভারটা বললাম গাড়ি ঠিক মানে একদম লম্বভাবে যদি বলা হয় তাহলে ওভার, ঠিক কোনো কিছু তলায় ভার্টিক মানে নিচের দিকে সোজাসুজি থাকলে তখন আন্ডার হবে, কিন্তু অনেকটা তলায় হয়ে গেলে কিন্তু সেটা আর আন্ডার হবে না, তখন বিলো হয়ে যাবে। যেমন দ্য রিভার ইজ বিলো দ্য ব্রিজ, ব্রিজের দেখো একদম ব্রিজের নিচে রয়েছে, অনেকটা নিচে হলে বিলো। যেমন অনেকটা উঁচুতে হলে অ্যাবাভ হচ্ছে, সেরকম অনেকটা নিচে হলে বিলো হবে, ঠিক নিচে হলে আন্ডার হবে, আর ঠিক মাথার উপর হলে ওভার হবে। এটা নিয়ে ভীষণ কনফিউশন হয়ে যায় যে কোথায় অ্যাবাভ বসাবো, কোথায় ওভার বসাবো, কোথায় আন্ডার বসাবো, কোথায় বিলো বসাবো। তাহলে আন্ডার ঠিক নিচে, অনেক নিচে বিলো, নদীটা অনেক নিচে আছে, গাড়ি ব্রিজের অনেক নিচে নদীটা আছে, সুতরাং এটা হবে বিলো। গাড়ির ঠিক নিচে আছে, এটা হবে আন্ডার। গাড়ির ঠিক উপরে আছে, এটা ওভার। গাড়ি কিন্তু অনেক উঁচুতে আছে, হচ্ছে অ্যাবাভ। তাহলে এই সম্পর্কে আমি আশা করব যে এই যে ডায়াগ্রামটা আমি করেছি এতে প্রিপোজিশন সম্পর্কে তোমাদের প্রথমেই একটা দারুণ ধারণা হয়ে যাবে। আমরা আজকে আলোচনার মধ্যে রেখেছি প্রিপোজিশন অফ মুভমেন্ট অ্যান্ড ডিরেকশন। কোনো কিছু গতি বোঝাতে বা কোনো দিক বোঝাতে আমরা কিছু পার্টিকুলার প্রিপোজিশন ইউজ করি। সেগুলো কি কি করি? সেগুলো করি আমরা অ্যাক্রস, থ্রু, along, into, to, towards, up, down. Now I will teach you about the usage of such prepositions. এইগুলোর ব্যবহারগুলো আমি ভালো করে বোঝার চেষ্টা করব। এখন দেখো এখানে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে কেউ যদি হেঁটে যায়, এ প্রান্ত থেকে এ প্রান্ত যদি ক্রস করে, তাহলে রাস্তাটা কি করছে, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এই জায়গা থেকে এই জায়গায় ক্রস করছে, লম্বা লম্বা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা জাস্ট এই সাইডে একজন দাঁড়িয়ে আছে, দেখলো যে সিগন্যাল গ্রিন আছে, সে তখন টুকটুক করে এই দিকে ক্রস করবে। তাহলে আমি বলবো দ্য বয় ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। অ্যাক্রস মিন ফ্রম one end to the another from one end to the another end। মানে অ্যাক্রস মানে কি, আমি রাস্তাটা, একটা রাস্তা আছে, আমি ক্রস করছি, আমি পেরোচ্ছি, রাস্তা যখন ক্রস করছি from one side to the other side, এটাও বলা যেতে পারে from one side to the other side।
এটাকে আমরা অ্যাক্রস বলবো। তাহলে কি বলবো? The boy is, suppose এখানে boy is standing, now the signal is green, he looks left and right, then he starts walking. কি বলবো? The boy is walking along the road. এই হয়ে যাচ্ছে along the road. along the road মানে ঠিক এইরকম ভাবে হেঁটে হেঁটে যাওয়া, along the road, রাস্তাটা পেরোলো। এরপরে ধরো এইবার ছেলেটা একটা টানেল পেয়েছে, তাহলে along the road এটা কি দেখো, এটা একটা ফ্ল্যাট সারফেস, এই রাস্তাটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস, একটা ফ্ল্যাট সারফেস। ফ্ল্যাট সারফেসের উপর দিয়ে যখন রাস্তাটা ক্রস করা হয় ফ্রম ওয়ান সাইড টু দ্য অ্যানাদার সাইড টু আদার সাইড, তখন আমরা অ্যালং ইউজ করবো, তখন আমরা অ্যাক্রস ইউজ করবো। অ্যাক্রস মানে রাস্তার এ প্রান্ত থেকে এ প্রান্ত যাওয়া, এটা অ্যাক্রস ইউজ করবো। এরপরে দেখা যাচ্ছে একটা টানেল পেয়েছি, টানেল মানে সুড়ঙ্গ হতে পারে, বন হতে পারে। এটা কিন্তু 3D স্পেস। 3D স্পেস মানে কি? থিংস অন অল সাইড, চতুর্দিকে জিনিস যায় মানে থিংস রয়েছে, ঢাকা রয়েছে, কাভার রয়েছে, এ পাশটা কাভার রয়েছে, এ পাশটা কাভার রয়েছে। এইটার ভেতর দিয়ে ছেলেটা, ধরো এখানে একটা গাড়ি নিয়ে ছেলেটা গাড়ি চালিয়ে যাচ্ছে, তাহলে বলবো দ্য বয় ইজ ড্রাইভিং থ্রু দিস টানেল। থ্রু মানে আ মুভমেন্ট ইন আ 3-dimensional স্পেস। একটা 3D স্পেসের ভেতর দিয়ে যখন কোনো মুভমেন্ট হচ্ছে তখন আমরা বলবো থ্রু। দ্য বয় ইজ ড্রাইভিং থ্রু দিস টানেল। থ্রু মানে কি? থ্রু মানে একটা মোড়া জায়গা থাকবে, একটা কাভার জায়গা থাকবে, সেই কাভার জায়গার ভেতর দিয়ে যখন গতিটা হবে তখন আমরা থ্রু ইউজ করব। এরপরে ছেলেটা এখানে চলে যাবে, তাহলে ওর গাড়িটাও রয়েছে। এবার যেটা করছে, একটা সি বিচ রয়েছে, সি বিচ ধরে ও প্যারালালি হাঁটতে শুরু করবে। তখন কি বলবো? তখন কিন্তু অ্যাক্রসও হবে না, থ্রুও হবে না, তখন বলবো বা গাড়ি চলা শুরু করলো, দ্য বয় ইজ ড্রাইভিং অ্যালং দ্য সি বিচ। অ্যালং মানে এই রাস্তা ধরে এইভাবে যাওয়া। এটার দিকে লাইন হয় ক্লোজ অর প্যারালাল টু দ্য লাইন, ডিরেকশন ক্লোজ অর প্যারালাল টু দ্য লাইন। সাপোজ এটা একটা লাইন, স্টপিং, ক্লোজ অর প্যারালাল টু দ্য লাইন। The man is driving, the boy is driving along the road. অর্থাৎ ছেলেটা সি বিচ বরাবর বা রাস্তা বরাবর সোজা হাঁটতে লাগলো, নাক বরাবর হাঁটা, তখন আমরা ইউজ করবো অ্যালং। আমি এটার একটা মডেল বানিয়েছি, সেই মডেলটা দেখানোর জন্য আমি বলবো, আমি উইথ দ্য হেল্প অফ দ্য মডেল I have prepared it at home, not so costly, but it's my own preparation. So I will start it. The boy is, suppose this is the boy, take it for a boy. Boy is walking across the road. This is road, zebra crossing. The boy is standing here, now the signal is green and he starts walking. কি বলবো? The boy is walking across the road. ছেলেটা রাস্তা পার হয়ে হাঁটলো, এইরকম ভাবে যাও। He swam across, sometime আমরা বলতে পারি he swam across the river, সে নদীটা পার হয়ে গেল। তো এইভাবে the boy is walking across the river. এরপরে হলো কি একটা টানেল, this is a tunnel, this is also home preparation. My daughter has helped me a lot in preparing this tunnel. So this is a tunnel. Now he takes his car, the car was parked there, he takes his car, now he is driving through this tunnel. He's driving through this tunnel. Suppose এখান থেকে শুরু হলো, এই যে এখান থেকে টাইপ করতে শুরু করছে, আস্তে আস্তে করে একটা 3-dimension স্পেসের ভিতর দিয়ে যাচ্ছে, এটা গাড়িটা যাচ্ছে, একটা মুভমেন্ট। আমি কিন্তু সমস্ত প্রিপারেশনটা ইউজ করছি মুভমেন্ট বোঝানোর জন্য। দ্য বয় ইজ নাও ড্রাইভিং থ্রু দিস 3-dimension, এখানটাও স্পেস আছে, এখানটাও স্পেস আছে, এখানে কিন্তু থ্রু দিস হবে। এটা হলো আমার টানেলের ভিতর। এরপরে ছেলেটা ড্রাইভ করে টানেল পার হয়ে একটা সি বিচ পেল। সাপোজ ইট ইজ সি বিচ। The blue color indicates the wave of the sea. Now the boy is driving along this sea beach. Along means close to or parallel to a line. Now the boy is driving along this road. So from the very beginning I will resume it from this is the boy is walking across the road, rasta pirolo. The boy is driving through this
tunnel, the boy is driving through this tunnel, and at last the boy is driving along বরাবর না বরাবর the boy is driving along the sea beach. তাহলে আমি আশা করি তোমরা অ্যাক্রস, থ্রু এবং অ্যালং এর ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। Now we'll start. Now we'll discuss the preposition into. ইনটুটা নিয়ে আমাদের অনেক সময় ভুল হয়। ইন আর ইনটু খুব কাছাকাছি, কিন্তু ইন আর ইনটু শুনতে লাগে, তাহলে অনেক সময় স্টুডেন্টস আর ফাউন্ড টু কনফিউজ উইথ ইন অ্যান্ড ইনটু। ইনটু আর ইনটা কি? ইনটু একটা মোশন বোঝায়। আমি সমস্ত আজকে মোশন নিয়ে বোঝাচ্ছি। কিরকম মোশন? মুভমেন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড, কোনো কিছুর ভেতর একটা গতি। যদি কোনো একটা ছেলে দিকে দৌড়ে দৌড়ে হাসে, আমি বলবো দ্য গার্ল ran into the room. ran in the room হবে না, কারণ ছেলেটা তো দৌড়াচ্ছে, তো একটা মোশন আছে। দ্য গার্ল বা দ্য বয় ran into the room বা he came into the room। এখানে একটা আমি দেখাচ্ছি, আমি একটা ছবি এঁকেছি। ইটস দ্য পিকচার অফ আ ওয়েল, একটা কুয়োর ছবি। তোমরা কুয়ো দেখেছো। ধরা যাক এটা একটা ব্যাঙ, সাপোজ ইটস এ ফ্রগ। ব্যাঙটা করলো কি? এটা কিন্তু ঝাঁপ মারলো। ইংলিশ কি হবে? দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল। কেন না? এই যে একটা গতি সঞ্চার হলো, একটা গতি জানতে বোঝাচ্ছে। এখান থেকে গতি এইভাবে এসে ব্যাঙটা এখানে এসে এটা ব্যাঙটা সাপোজ। তাহলে এই যে ওর ঝাঁপানোটা, ওর যে মুভমেন্টটা ফ্রম আউটসাইড টু ইনসাইড, এইটা বলতে কিন্তু ইনটুর সাথে মোশন থাকবেই। কোনো জায়গায় স্থির পজিশন যদি থাকে তাহলে কিন্তু ইনটু হবে না। এখন ব্যাঙটা এখানে স্থির হয়ে গেছে। এখন আমি বলবো দ্য ফ্রগ ইজ ইন দ্য ওয়েল। কুয়োটার মধ্যে ব্যাঙটা আছে, তার ইংলিশ হচ্ছে দ্য ফ্রগ ইজ ইন দ্য ওয়েল। কিন্তু কুয়োটার মধ্যে ব্যাঙটা ঝাঁপ দিল, দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল। যেখানে একটা মুভমেন্ট থাকবে। তাহলে কখনো যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন থাকে, তুমি দেখতে পাচ্ছ এখানে মুভমেন্ট তৈরি হচ্ছে বা একটা ভেতর থেকে বাইরের ভিতরে একটা গতি বোঝাচ্ছে, তখন কিন্তু ইনটু ইউজ করবে। সাপোজ এটা একটা রিভার, একটা নদী। I cannot draw very well. Please tell me. This is a river. এখানে একটা ছেলে ডুবছে, ড্রাউনিং বয়। এটা একটা ড্রাউনিং বয়। এখানে একজন লোক দাঁড়িয়ে ছিল পাড়ে। He saw the boy drowning. সে ছেলেটাকে দেখলো ডুব 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 করছে, ডুব করছে। তখনই করলো কি? He jumped into the river to save the drowning boy. ডুবন্ত ছেলেটাকে বাঁচানোর জন্য সে এখান থেকে ঝাঁপ মারলো বা লাফ মারলো। He jumped into the river to save the drowning boy. এখানে কিন্তু he jumped in the river হবে না। অনেক সময় স্টুডেন্টসরা এটা ভুল করে ফেলে। তাহলে ইনটুর মধ্যে কি থাকবে? ইনটুর ভিতরে একটা মোশন থাকবে। He ran into the room, he came into the room, he jumped into the well, the frog jumped into the well, the man jumped into the river to save the drowning boy. তাহলে ইনটুর ভিতরে আমরা দেখলাম একটা গতি থাকছে, যেখানে ইনের ভিতরে গতি থাকছে না। অর্থাৎ এই যেখানে ইন হয়ে গেছে, দ্য ফ্রগ ইজ ইন দ্য ওয়ে, ওর কোনো গতি নেই, ওখানে স্থির হয়ে গেছে। সুতরাং রেস্টিং পজিশন ডিনোট করার জন্য সামথিং হুইচ ইজ অ্যাট রেস্ট, কোনো জায়গায় স্থির হয়ে আছে, সেটা প্রকাশ করার জন্য ইন। কিন্তু কোনো জায়গায় গতি বা মুভমেন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড, মোশন থ্রু দ্য ইন্টেরিয়র অফ সামথিং, তখন আমরা ইনটু ইউজ করব। এরপরে আমি দেখাবো আপ এন্ড ডাউন। সাপোজ এটা একটা সিঁড়ি, একজন এখান থেকে উঠার চেষ্টা করছে, সিঁড়ি দিয়ে উঠছে 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 উঠছে। কি লিখবো? দ্য বয় goes up the step. The boy goes up the steps. ছেলেটা সিঁড়ি ধরে উপরে উঠছে। আর যদি এর উল্টো ছবি হয়, ছেলেটা সিঁড়ি ধরে নিচে নামছে, তাহলে হবে the boy goes down the steps. এটাও কিন্তু একটা মুভমেন্টের প্রেজেন্টেশন। তাহলে আমরা গোজ আপ, আপ এবং ডাউনের প্রেজেন্টেশনটাও ক্লিয়ার করব। এরপর আমি বলবো
আপন কোথায় হয়, এটা খুব মজার একটা জিনিস আপন ব্যাপারটা বোঝানোর জন্য। আচ্ছা, আপন কি জিনিস একটু বোঝাই। আপন হচ্ছে একটা টেবিল ধরা যায়, দিস ইজ টেবিল, এখানে ফ্লোর, এখানে ধরো একটা বিড়াল আছে, ক্যাট, ক্যাটটা এখান থেকে ঝাঁপ মারে, ও তো কোনো কিছু ভেতর দিয়ে ঝাঁপ মারছে না, এখানে ইনটু ইউজ করার কোনো উপায় নেই, তাহলে আমি কি বলবো? তখন বলবো দ্য ক্যাট স্প্র্যাং, স্প্রিং এর পাস্ট টেন্স ঝাঁপানো, স্প্র্যাং আপন দ্য ফ্লোর, গতিজাড্য যেটা বলে ফিজিক্সে, এখান থেকে একটা গতি নিয়ে ধপাস করে এখানে এসে পড়ছে, এই যে পতনটা হচ্ছে, তখন কিন্তু অন ইউজ করা যাবে না, ইনটিও ইউজ করা যাবে না, দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য ফ্লোর। এটা কি বলবো? ফ্রম আউট, ফ্রম আপসাইড টু ডাউন সাইড, আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড মোশন, আপওয়ার্ড এখানে আপওয়ার্ড, এখানে ডাউনওয়ার্ড মোশন হচ্ছে, সো ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড পজিশন, আপওয়ার্ড টু ডাউন, উপর থেকে নিচে এই যে পড়ছে, এইটার জন্য আমরা ইউজ করব আপন, মুভমেন্ট ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডিরেকশন, কি বলবো? মুভমেন্ট ফ্রম আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড ডিরেকশন। অর্থাৎ এটা কিন্তু এখান থেকে যে ঝাঁপিয়ে 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 এসে পড়ে গেল, এই জন্য এটা আপন করতে পারা যায়, অথবা অন টু ইউজ করা যায়, অন টু দিয়ে সেম জিনিসটা বোঝায়। তার এটা গতিজাড্য যেখানে পাবো সেখানে আমরা অন টু ইউজ করবো বা আপন ইউজ করবো। এরপরে আমি বোঝাবো টু এবং টু ওয়ার্ডস। টু জিনিসটা কি? কোন একটা দিকে গতি, ডিরেকশন বোঝাবে, সেটা from a particular point to another point, সেটা হচ্ছে টু, in the direction of something. Suppose this is Changmariganga, and this is college mode. Now from college mode to Changmariganga, he started walking from college mode to Changmariganga. তার মানে কি বলবো? ডিরেকশন, ইন দ্য ডিরেকশন অফ সামথিং। ইন দ্য ডিরেকশন অফ সামথিং, অর্থাৎ একটা জায়গা থেকে একটার দিকে অভিমুখে বা দিকে যাওয়া। তাহলে স্যার টু ওয়ার্ডস এর কি তফাৎ আছে? এইটা একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন। এখানে কি টু ওয়ার্ডস ইউজ করা যেতে পারে? উদাহরণ দিচ্ছি একটা, ধরা যাক এখানে একটা লাইব্রেরি আছে, আর এখানে একজন হাঁটতে শুরু করল, আমি বললাম হি ইজ ওয়াকিং টু দ্য লাইব্রেরি, আর হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য লাইব্রেরি। তফাৎ কি? দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট, both the sentences are grammatically correct, but there is a little difference, slight difference. কিরকম হবে? টু যখন হলো না, ওর লক্ষ্যস্থলটা বাঁধা হয়ে গেল, এটার মানে এ হাঁটতে হাঁটতে কিন্তু এর ডেস্টিনেশন ইজ ক্লিয়ার, হিজ ডেস্টিনেশন ফিক্স, ও কিন্তু হাঁটতে হাঁটতে লাইব্রেরিতেই যাবে। টুয়ার্ডস মানে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির আগে এখানে স্টপ হয়ে যেতে পারে, সে লাইব্রেরিটাকে ক্রস করে চলে যেতে পারে, কিংবা সে লাইব্রেরিতেও হয়তো গেলেও যেতে পারে। তার মানে কোনো আনসার্টেন ডেস্টিনেশন হলে কিন্তু টুয়ার্ডস ইউজ করব। টু মানে আমার ডেস্টিনেশন ইজ ফিক্সড নাও, হি ইজ ওয়াকিং টু দ্য লাইব্রেরি, মিন্স সে কিন্তু লাইব্রেরিতেই গিয়ে পৌঁছাবে। আর যদি হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য লাইব্রেরি, এখানে গিয়ে থেমে যেতে পারে, হয়তো তার আগে পোস্ট অফিস আছে, সেখানে গিয়ে কাজ করে শুরু করে, ওই রাস্তাতে আছে, কিংবা তার আগে পার্ক আছে, এখানে পার্ক আছে, সে পার্কে গিয়ে থেমে গেল, কিংবা এটা হি ওয়াক পাস্ট দ্য লাইব্রেরিটা ক্রস করে চলে গেল। তার মানে যখন ডেস্টিনেশন ক্লিয়ার হবে, ক্লিয়ার কাট ডেস্টিনেশন, লক্ষ্য যখন ফিক্সড,
সার্টেন ইজ ক্লিয়ার, তখন টু ইউজ করো। লক্ষ্য যখন ওই অভিমুখে কিন্তু লক্ষ্য স্থির নয়, কোনো একটা দিকে যাচ্ছে, কোনো একটা ডিরেকশনের দিকে যাচ্ছে, কিন্তু সেখানেই গিয়ে পৌঁছাবে তার যখন কোনো নিশ্চয়তা নেই, তখন ইউজ করবো টুয়ার্ডস। আরেকটা কথা বলি, টুয়ার্ডস এর ভিতরে একটা কুইকনেস থাকে। ধরো যাক একটা ষাঁড় আমার দিকে আসছে, তখন বলবো অ্যান অক্স ইজ রানিং টুয়ার্ডস মি। একদম ইটস আ মুভমেন্ট উইথ কুইকনেস, একটা দ্রুত যখন ছুটে যাচ্ছে, টু এর ভিতরে এই কুইকনেসটা থাকে না সাধারণত। আমি বলবো হি ইজ ওয়াকিং টু মি, তখন ওই দ্রুততা থাকবে, কিন্তু টুয়ার্ডস এর ভিতর না একটা দ্রুততা থাকবে। তাহলে এই হচ্ছে টু এবং টুয়ার্ডস এর তফাৎ। এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রিপোজিশন বলবো, সেটা হচ্ছে অ্যাট। অ্যাট প্রিপোজিশনটা কিন্তু খুব হিংসাত্মক প্রিপোজিশন। দিস টার্ম ইজ গিভেন বাই মি। কেন হিংসাত্মক আলোচনা করার পরে বুঝতে পারবে। অ্যাট ইজ অ্যান অ্যাটাকিং প্রিপোজিশন। কেন অ্যাটাকিং প্রিপোজিশন শুধু একটু। আচ্ছা, এখানে একজন ছেলে দাঁড়িয়ে আছে, এইখানে না একটা সাপ আছে, সাপোজ স্নেক ইজ দেয়ার, সাপোজ স্নেক। ছেলেটা পাথর ছুটছে, দ্য বয় ইজ থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য স্নেক। দ্য বয় ইজ throwing snakes, sorry, the boy is throwing stones at the snake. কেন টু হলো না? টু হচ্ছে বন্ধুত্ব পরায়ণ করার কিছু ছোড়া। ধরো আমাকে আমার এক বন্ধু একটা বল ছুড়ল, মাই ফ্রেন্ড ইজ থ্রোয়িং বা থ্রু এ বল টু মি। আমাকে কিন্তু আঘাত করার জন্য ছুটছে না, ও জাস্ট এমনি একটা বন্ধু ফ্রেন্ডলি ওয়েতে যখন কিছু ছোড়া হবে তখন হবে টু। থ্রো করছো ফ্রেন্ডলি ওয়েতে, এই বলটা ধরতো এরকম ভাবে যখন হবে, আর যখন পিটানোর জন্য, আঘাত করার জন্য, অ্যাটাক করার জন্য কিছু ছুড়বো তখন কিন্তু অ্যাট হয়ে যাবে। পাথর ছোড়া যদি আই থ্রু আ স্টোন অ্যাট দ্য ম্যান, মানে আমি ওই লোকটা মারার জন্য ছুড়েছিলাম, আই থ্রু আ স্মল স্টোন টু মাই ফ্রেন্ড, আমি তাকে ফাজলামি করে এই ধরতো ইয়ার্কি করার জন্য। যখন আমার ভিতরে কোনো ইন্টেনশন থাকবে না, আমার ভিতরে যখন কোনো আঘাত করার মানসিকতা না থাকবে না, তখন খুব নিরীহ ইনোসেন্ট প্রিপোজিশন ইজ ইউজড ইটস টু। অ্যান্ড when I have done it with certain intention to attack somebody, তখন I will use the preposition at. So at এরকম হয় ফ্রাউন এট, কারোর দিকে মানে ভ্রুকুটি করা, লাভ ট্যাগ, কাউকে দিকে হাসি ঠাট্টা করা, এরকম সিয়ার অ্যাট, কাউকে দিকে হয়তো গরিব একটা মানুষকে দিকে খুব বড় লোকের মেয়েরা স্নিয়ার করতে পারে, স্নিয়ার অ্যাড করতে পারে, লাভ অ্যাড করতে পারে, জিআর অ্যাড করতে পারে। এই প্রত্যেকটা প্রিপোজিশন যেখানে অ্যাট ইউজ হবে সেখানেই কিন্তু যে হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি, এই তুমি আমার দিকে এরকম করে তাকিয়ে আছে কেন, মানে আমার তাকানোর দিকে যদি খারাপ কিছু থাকে তখন কিন্তু ওই অ্যাডটা ইউজ হবে। স্নিয়ার অ্যাট, জিআর অ্যাট, লাভ অ্যাট, এই জন্য লাভ অ্যাট, ডোন্ট লাভ অ্যাট দ্য পুয়ার, গরিবদের দিকে ঠাট্টা করো না। ডোন্ট জিয়ার অ্যাট দ্য ম্যান, ওই লোকটা দেখে এরকম কেন ফাজলামি এরকম ইয়ার্কি করছো। বাট ডোন্ট স্নিয়ার অ্যাট হিম, ওই লোকটা গরিব হতে পারে, ডোন্ট স্নিয়ার অ্যাট হিম, তার দিকে এরকম করে ভৎসনা, ওইরকম করে ভুকুটি বা এরকম করে একটা টিটকারি করা করো না। যেখানে আমার ইন্টেনশন ইজ ব্যাড, মাই ইন্টেনশন ইজ টু অ্যাটাক সামবডি, সেখানে সমস্ত ক্ষেত্রে ফ্রাউন অ্যাট, জিআর অ্যাট, লাভ অ্যাট, এই ধরনের প্রিপোজিশনগুলো আমরা যেখানে ইউজ করব সেগুলো কিন্তু উপহাস, লাভ, স্নিয়ার অ্যাট, আর থ্রো অ্যাট তো বলেই দিলাম। তাহলে এই হচ্ছে অ্যাট প্রিপোজিশনটার সাথে একটা অ্যাটাক থাকবে, একটা আঘাত করার ইন্টেনশন থাকবে, একটা ছোট করার ইন্টেনশন থাকবে। এটা হলো অ্যাট প্রিপোজিশনের ব্যাপার। Across. This is true. This is alone. This is into. This is summary of the prepositions that comes under
movement. Probably you are thinking why I have given this art paper such a kite-like shape. তোমরা তো ভাবছো যে ঘুড়ির মতন করে আমি এটা কাটলাম। I have done it with certain purpose. I have purposefully done it. একটা উদ্দেশ্য নিয়ে কেটেছি। লক্ষ্য করো এই যে স্পেসটা it occupying the biggest space. This part occupying the medium space and this one occupying the smallest space. তার মানে এখানে বড়, এটাই মাঝারি, এটাই সবচেয়ে ছোট। আমাদের প্রিপোজিশনের ভিতরে এরকম বড় ছোট মাঝারি ভাই আছে। এ হচ্ছে বড় ভাই, এই মেজো ভাই, এই ছোট ভাই। মনে রাখার জন্য বলছি। কেন ধরি আমি একটা ক্যালেন্ডার দেখাচ্ছি। সাপোজ একটা 2020 ক্যালেন্ডার এখানে আমি দেখিয়েছি। 2020 এই ক্যালেন্ডারটাতে তুমি লক্ষ্য করো প্রথম তুমি যে বড় কনসেপ্টটা পাবে সেটা হচ্ছে 21st সেঞ্চুরি। এটা সবথেকে বড়। এই ক্যালেন্ডারের ভিতর তুমি লক্ষ্য করো 21st সেঞ্চুরিটা সবচেয়ে বড়। এরপরে সবচেয়ে বড় টাইম কোনটা বলতো? সবচেয়ে বড় কনসেপ্ট অফ টাইম, আইডিয়া অফ টাইম কি? ওই বছরটা 2020। ওকে, এটা কি ইয়ার। তারপরে বড় কি হবে? এরপরে বড় হবে ওই যে ঋতুগুলো, সিজনগুলো। ধরা যাক সামার, উইন্টার, এগুলো সবচেয়ে বড়। এরপরে আমি বড় কি পাবো? এরপরে বড় পাবো আমি কিন্তু মাসটা। যেমন এখানে মাসটা আমি দেখতে পাচ্ছি, এখানে ডিসেম্বর, আমি ডিসেম্বর নিলাম। এরপর কি কোন একটা সপ্তাহ পেতে পারে। এইগুলোর আগে এরা সবগুলোর আগে ইন বসবে, কারণ এটা সব বড় ভাই। আমি বলেছি ইন দেখো বড় জায়গা নিয়েছে, ইন অকুপাইং দ্য ম্যাক্সিমাম পার্ট অফ দ্য পেপার, দ্য বিগেস্ট পার্ট। সো এটা জেনারেল পিরিয়ড অফ টাইম, বিগার টাইম, সবচেয়ে বড় সময়ের কনসেপ্ট। আমি যেন বড় কথাটা বড় করে নিলাম, বড় সময়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন দ্য 19th সেঞ্চুরি। রবীন্দ্রনাথ টেগোর 19 শতকে জন্মেছিলেন। সেঞ্চুরির আগে 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, 21st সেঞ্চুরি, এগুলোর আগে ইন বসাবে, কারণ বড় সময়। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন 1861। ইন 1861, 1861 সাল। একটা সাল 365টা দিন দিয়ে শুরু হচ্ছে, এটা একটা লম্বা সময়। ইন বসিয়ে দাও। আচ্ছা, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন সামার। বৈশাখ মাস, 25শে বৈশাখ, প্রচন্ড গরম। তাহলে সামারটা কি? সামারটা কয়েকটা মাস নিয়ে তো একটা সামার হয়েছে, 2-3টা মাস নিয়ে আমরা সামার করি। তাহলে এই সামারটা আমাদের এখানে সামারটা অনেক বড়, সুতরাং এখানে ইউজ করে দাও। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন সামার, যেহেতু বড় সময়। এরপরে চলে আসো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন মে। মেটা একটা মাস, সুতরাং রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন মে। মে মাসে করেছে, মে মাসে জন্মগ্রহণ করেছে। এটা একটা বড় একটা মাস, মাস একটা বড় সময়। এটা তো আমি মে, এই জন্য আমি এটা কয়েকটা দিন, 30টা দিন দিয়ে হয়েছে, সুতরাং এইটাও হচ্ছে একটা বড় সময়, আমি ইন বসাবো। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ইন দ্য ফার্স্ট উইক অফ মে। মের প্রথম দিকে ওনার জন্ম হয়েছে, আর 7th মে জন্ম হয়েছে, সুতরাং ফার্স্ট উইকের মধ্যে। সুতরাং এই যে কয়েকটা দিন, এটা আবার কয়েকটা দিন নিয়ে হচ্ছে, এটা উইক, এটা রাখবো আমরা ইন বসাবো। তাহলে খুব সংক্ষেপে বলি, if you ask me to give the summary of this teaching, that is, when you are going to indicate or denote some bigger period of time like century, year, season, month, week, then you will use the preposition in. In হবে সবচেয়ে বড় কনসেপ্টের সময়। ইন দ্য 21st সেঞ্চুরি, ইন 2020, ইন উইন্টার, ইন রেজিং সিজন, ইন ডিসেম্বর, ইন। এবার কিছু পার্ট অফ দ্য ডে এর সাথে ইন ব্যবহৃত হয়। পার্ট অফ দ্য ডে মানে ইন দ্য মর্নিং। দেখো এটা পার্ট অফ দ্য ডে, ইন দ্য মর্নিং। এখানে পার্ট অফ দ্য ডে দেখাচ্ছে। আই টেক টি ইন দ্য মর্নিং। আমি সকালবেলায় চা খাই। অ্যাট মর্নিং হবে না, কিন্তু স্পেসিফিক জায়গা আছে, মনে রাখতেই হবে। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, দে উইল গো টু দ্য সিনেমা ইন দ্য ইভিনিং। এখানে এই পার্ট অফ দ্য ডে এর ক্ষেত্রেও আমরা কিন্তু ইনটা ইউজ করব। এটা মুড়ে দিচ্ছি। পরে দেখো আমার ঘুড়িটা কেমন করেছি। এই মিডিল পার্টটাতে দেখো আমি অন কেটে দিয়েছি। এটা আরেকটু স্পেসিফিক হয়ে গেল। আরেকটু স্পেসিফিক বলতে আমরা তো বড় সময় থেকে চলে এলাম, মেজো ভাইয়ে চলে এসেছি। আচ্ছা, একটা ক্যালেন্ডারের মধ্যে এরপরে মাঝারি সময়ের কনসেপ্ট কি হবে বলো তো? ঠিক, ডে এবং ডেট। কোন একটা ডে এবং ডেটটা কয়েকটা ঘন্টা নিয়ে হয়। যেমন এখানে আমি ধরি সাপোজ 25 25 ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্য 25 ডিসেম্বর।
এটা কয়েকটা ঘন্টা নিয়ে, আর একটু বড় কিন্তু খুব বড় নয়, এটা মিডিয়াম সাইজের বড় ভাব আসছে, তখন আমরা কিন্তু করবো ইউজ অন। কিংবা ধরো এখানে যেমন আমি দেখছি এটা ফ্রাইডেতে হচ্ছে, অন ফ্রাইডে, ফ্রাইডে ডেটাও কয়েকটা ঘন্টা নিয়ে, সুতরাং আর একটু মাঝামাঝি বড় যখন, তখন তুমি ইউজ করবে অন। যেমন জেসাস ওয়াজ বর্ন অন দ্য 25th ডিসেম্বর, বা হি ওয়াজ বর্ন অন ফ্রাইডে। তাহলে অনটা কোথায় ইউজ করবো? অনটা ইউজ করবো কোনো দিনের আগে, অন সানডে, অন মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন টুইসডে, ফর ইনফরমেশন রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্গলবারের জন্মেছিলেন, সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন টুইসডে। এবার ডেট দিতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন May 7, 1861। এটা পরীক্ষাতে মারাত্মক আছে, বর্ন অন May 7, লক্ষ্য করো, অন May 7, 1861। এখানে ইন বা অন্য কিছু বসিয়ে দিও। মাধ্যমিকে এরকম ধরনের কোশ্চেন, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন মুখোমুখি হতে হবে। ইউ হ্যাভ টু ফেস, ইউ হ্যাভ টু ফাইন্ড সাচ টাইপ অফ কোশ্চেন। ড্যাশ May 7, 1861 অন ইউজ করবে, মানে ওটা একটা দিন, একটা ডে, একটা একটু কিন্তু মাস কিন্তু বোঝাচ্ছে না, মাসটা ইজ হলো, ইট স্টার্টস উইথ দ্য মান্থ বাট ইট ডাজন্ট ডিনোট এনি মান্থ, ইট ডিনোটস আ ডে। 7, এই যে 7টা, তো মাথায় রাখতে হবে এইটা, এই যে এটা অন ইউজ করতে হবে। তেমন করে অন দ্য 7th May, 1861, বায়োগ্রাফি লিখতে যে এগুলো ভুল হয়, অন দ্য 7th May, 1861। সুতরাং আমার এই 7th Mayটা বোঝার জন্য আমি কিন্তু অন বুঝাই। এবারে পার্ট অফ দ্য ডে তো হতে পারে, হি ওয়াজ বর্ন অন টুইসডে মর্নিং, মঙ্গলবার সকালে, হি ওয়াজ বর্ন অন টুইসডে মর্নিং। লক্ষ্য করো, অন টুইসডে মর্নিং, মঙ্গলবারের সকাল। অন এ স্নোই ইভিনিং, এক তুষার পড়া সন্ধ্যায়, দ্য poet visited the forest on a snowy evening, রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতা, স্টপিং বাই দ্য উডস অন এ স্নোই ইভিনিং, অন এ স্নোই ইভিনিং। এইরকম করে কিছু হলিডে বা ছুটির আগে বুঝতে পারে, যদি তার সাথে ডেট দিয়ে দেওয়া হয়। হলিডে মানে ছুটি, এর আগে যদি ডেট দেওয়া হয়, ধরো যাক ক্রিসমাস ডে, এই যে ডেট আমি ইউজ করছি, তখন কিন্তু অন। ধরা যাক দিওয়ালি ডে, একটা ডে ইউজ করছি, তখন কিন্তু অন বসে। তাহলে অনটা হচ্ছে একটা মাঝারি সময় ডে এবং ডেটের জন্য রিজার্ভ, ডে এবং ডেটের জন্য অন রিজার্ভ। ব্যাস, এরপরে আমি একদম আমাদের পড়ার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। একটা হচ্ছে পয়েন্টেড, একদম তোমার পেনের নিবটার মতো, বিক্রি একদম পয়েন্টেড যায়, একদম পয়েন্টেড, সবচেয়ে ছোট কনসেপ্ট, স্মলেস্ট পয়েন্টেড, ভেরি স্পেসিফিক টাইম। ঘড়ির সময়টা ধরো, হি ওয়াজ বর্ন অ্যাট 4 PM, 4টের সময় জন্মেছিলেন। অ্যাট 6 o'clock দ্য বাস উইল স্টার্ট অ্যাট 4 PM, বাসটা 4টার সময় ছাড়বে। সি কেম অ্যাট 2 PM, অর্থাৎ ঘড়ির সময় যখন বোঝাবে, ঘড়ির সময়। 3 PM, অ্যাট, ঘড়ির সময় পয়েন্টেড টাইম, তখন কিন্তু অ্যাট ইউজ করবে। অ্যাট 6 o'clock, অ্যাট 4 PM, অ্যাট 2 PM। আবার কিছু পয়েন্টেড ভেরি স্পেসিফিক, আই টেক এক্সারসাইজ অ্যাট ডন। অ্যাট ডন মানে হচ্ছে ভোরবেলা, উষাকাল, তাহলে এটা একটা পয়েন্টেড টাইম, অ্যাট ডন, এই যে ভোরবেলা, একটা ক্ষণ, একটা মুহূর্ত, একটা পয়েন্ট। তেমন করে অ্যাট মিডনাইট, মধ্যরাত্রি, রাতটা মধ্য হয়ে গেছে, এখানে এটা একটা পয়েন্টেড টাইম, অ্যাট মিডনাইট। আচ্ছা, এরপরে অ্যাট সানসেট, যখন সূর্য অস্ত যাচ্ছে। তেমন করে অ্যাট সানরাইজ, অ্যাট ডাস্ক, যেমন আই টেক এক্সারসাইজ অ্যাট ডন, আমি সকালবেলায় ব্যায়াম করি। দ্য রবার্স কেম অ্যাট মিডনাইট, মধ্যরাত্রিকে ডাকাতগুলো এসেছিল। দ্য বার্ডস রিটার্ন দেয়ার হোম অ্যাট সানসেট, সানসেটের সময় তারা ফিরে এসেছিল। অ্যাট সানরাইজ, আই গেট আপ অ্যাট সানরাইজ, সূর্য ওঠার সাথে সাথে আমি উঠি। অ্যাট এনি মোমেন্ট, সি মে কাম অ্যাট এনি মোমেন্ট। এইগুলো তার পয়েন্টের টাইম, কিন্তু অ্যাটেরও একটা তফাৎ আছে, মনে রাখবে, এটা কিন্তু ভেরি এক্সেপশন। অ্যাট দিয়ে আবার পিরিয়ড অফ টাইমও বোঝাতে পারে, এটা কিন্তু ব্যতিক্রম। এতক্ষণ আমি জানলাম স্যার অ্যাটটা খুব ছোট সময়, স্মলেস্ট পিরিয়ড অফ টাইম, কিন্তু অ্যাট দিয়ে আবার লম্বা সময় বোঝায়, হ্যাঁ বোঝায়। সেটা কিভাবে বলবো, কয়েকটা মনে রাখবে, এটাই কিন্তু ব্যতিক্রম আজকের কথা। যেমন নাইটের আগে তুমি অ্যাট ইউজ করতে পারো, অ্যাট নাইট,
সেই কি স্যার আপনি এতক্ষণ বললেন যে একটা লম্বা পিরিয়ডের জন্য ইন হয়, তো নাইট তো স্যার শুরু হচ্ছে এখান থেকে এক নাইটে কেন অ্যাট বসলো এটা নিয়ে একটা কনফিউশন। নাইট তো স্যার একটা নাইট তো একটা লম্বা সময় না, নাইট শুরু হলো ধরো সাপোজ ছোট 7টা থেকে শুরু হয়ে গেলো পরের দিন একদম, এটার কারণ একটা আছে, হতে পারে এটা আমার নিজস্ব তৈরি। আগেকার দিনে না রাত্রিবেলায় যখন শুতো অন্ধকার তখন তো ইলেকট্রিসিটি বা এসব থাকেনি, একবারে শুয়ে পড়তো, ভোরবেলায় উঠে যেত। এই যে মাঝের পিরিয়ডটা না ওদের কাছে একটা মুহূর্ত ছিল, একটা মুভমেন্ট, এটাও মনে রাখা যেতে পারে। তাহলে এটা না এই মোমেন্টের মধ্যেই চলে যাচ্ছে, একটা স্মলেস্ট পিরিয়ডের মধ্যে শুরু রাত্রেবেলায় হয়ে গেল সকাল, না তখনকার আমাদের মতন সেই রাত জেগে ইন্টারনেট করা বা নেট করা এসব বা লাইট জেলে পড়া এসব জায়গাগুলো ছিল না। তার জন্য এই একটাকে একটা মুহূর্ত হিসাবে ভেবে নিবে, তাই এক নাইট। তাহলে রাত্রির আগে আমরা এটা বলছি এক নুন, দুপুর বেলা, এটাও কিন্তু একটা লম্বা সময়। এটাই মনে রাখবে, দুপুরবেলায় আমরা ঘুম দিই, এক ঘুমে বিকেল করে দিই, তাহলে সময়টা সেই মুহূর্তের মতনই পেরিয়ে যায়, মনে রাখার জন্য। এবার তুমি যদি বলো স্যার গিভ মি দ্য সোর্স, there are no such a certain source, বাট নিজের মতন করে মনে রাখা। রাত্রিবেলায় শুনলাম সকাল হয়ে গেল, যদিও অনেকটা পিরিয়ড অফ টাইম, তবু মুহূর্তের মতন ভাবছি, আর এটাকেও আমি মুহূর্তের মতন ভাবছি যে দুপুরবেলায় শুনুন ঘুম ভেঙে আই ডোন্ট স্লিপ অ্যাট নুন, আমি দুপুরবেলায় ঘুমোই না। স্টার্স আর ভিজিবল অ্যাট নাইট, তারাগুলো রাত্রিবেলায় দেখা যায়, অ্যাট নাইট এইটাই কিন্তু ব্যতিক্রম, এই দুটো কিন্তু ব্যতিক্রম। এবার কিছু পার্ট অফ দ্য ডের সাথে কত বললাম, এবার কি যদি ছুটির সাথে যদি হলিডে না থাকে, হলিডে ইউজ করছো না, যেমন অ্যাট ক্রিসমাস, তুমি কিন্তু ডে বলছো না, অ্যাট দিওয়া। সুতরাং আজকে আমরা একদম ইন থেকে অন হয়ে অ্যাটে মিললাম, বড় মেজো ছোট। আজকে এই টাইমে প্রিপোজিশনটা আমরা বোঝাতে পারলাম, আর প্রিপোজিশন কেন তো কনফিউজিং সেটা নিয়ে একটা ছোট্ট বলেই আমি আজকে আমার ভিডিও শেষ করব। দেখো আমি বলছি যদি কেউ রোগে মারা যায় তাহলে হবে অফ, যেমন হি ডায়েড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গেল। হি ডায়েড অফ ডেঙ্গি, সে ডেঙ্গিতে মারা গেল। এখানে ডেঙ্গির সাথে একটা ই থাকে, ডেঙ্গি, ওকে। এটা ডেঙ্গু উচ্চারণ অনেকেই করে, বাট ডেঙ্গু ইজ নট দ্য রাইট প্রনাউন্সিয়েশন, দ্য প্রনাউন্সিয়েশন ইজ ডেঙ্গি। সো হি ডায়েড অফ ক্যান্সার, রোগে মারা গেলে অফ। পরে দেখো হি ডায়েড ফ্রম ইনজুরি, যদি ঘায়ে বা কোনো কিছু আঘাতে মারা যায় তাহলে ইনজুরি বা উন্ড। সে যদি বুলেটে মারা যায় হি ডায়েড বাই এ বুলেট, সে যদি বিষে মারা যায় হি ডায়েড বাই পয়জন, সে যদি অবহেলায় মারা যায় হি ডায়েড থ্রু নেগলিজেন্স, সে যদি হিংসায় মারা যায় হি ডায়েড বাই ভায়োলেন্স, সে যদি সাপের কামড়ে মারা যায় হি ডায়েড ফ্রম স্নেক বাইট, সে যদি বেশি কাজ করে মারা যায় হি ডায়েড ফ্রম ওভারওয়ার্ক, সে যদি বেশি মদ খেয়ে মারা যায় হি ডায়েড ফ্রম ওভার ড্রিঙ্কিং, সে যদি দেশের জন্য মরে হি ডায়েড ফর হিজ ওন কান্ট্রি, সে যদি হাসপাতালে মরে হি ডায়েড ইন হসপিটাল, সে যদি 1942 সালে মরেছিল হি ডায়েড ইন 1942, সে যদি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় হি ডায়েড ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট, আর হি ডায়েড from injuries. তাহলে দেখতে পাচ্ছ প্রিপোজিশন how confusing, it takes lifetime. We can hardly claim that we know all anything and everything about preposition. সুতরাং preposition is a very vast subject. I tried my level best to teach it in a friendly or playful way, just not like a serious, it's not like a serious great classroom like situation. I have prepared some models, I prepared some charts, some homemade charts, and I try to teach you most lucidly and up to my utmost level of effort. I tried my level best. So, my dear students, stay home, stay safe. We are passing through a very critical stage. Always wash your hands with alcoholic rub or soap. Don't forget to wear mask and watch such type of videos. Our district administrations, our honorable DM, our DPO sirs, and others, others staff and other administration personnel have been trying their level best to teach you through this innovative method. So stay in and stay safe.